প্রথমেই কবিতা উৎসব এডি ক্রিয়েশনের সকল দর্শক বন্ধুদের নমস্কার জানিয়ে আরম্ভ করছি আজকের ধারাবাহিক সম্পাদকের সিন্দুক খুলে। আজকের পর্বে রয়েছে বরাকের নতুন দিগন্ত সাপ্তাহিকের 5 জুন থেকে 11 জুন এই সপ্তাহের বরাকের নতুন দিগন্তের নিয়ে অতি সংক্ষিপ্ত আলোচনা। এই পত্রিকার সার্বিক দায়িত্বে রয়েছেন প্রধান সম্পাদক হিসাবে মিতাদার পুরকায়স্থ এবং এই পত্রিকার সাহিত্য বিভাগ এবং সম্পাদকীয় অত্যন্ত সমৃদ্ধ থাকে। তাহলে পড়ে নিচ্ছি এই পত্রিকার সম্পাদকীয় কলাম। এবারে সম্পাদকীয় কলামে রয়েছে প্রতিবাদ যখন রাজনীতির হাতিয়ার, সামগ্রিক ভারতবর্ষের রাজনীতি চাপান উত্তর পর্যবেক্ষণ করে তার কিছু প্রশ্ন আমাদের ভাবাচ্ছে। সেই সঙ্গে বিশ্ব রাজনীতির প্রসঙ্গও টেনে কিছু গূঢ় কথা উত্থাপন করেছেন। সেই কথার সঙ্গে আমরা সহমত পোষণ করি। শেষ অংশের সম্পাদকীয়তে লিখেছেন, আজ দেশের প্রয়োজন উত্তেজনার রাজনীতি নয়, জেএনজিকে যথেষ্টভাবে ব্যবহার নয়, প্রয়োজন দায়িত্বশীল রাজনীতি, প্রয়োজন এমন এক রাজনৈতিক সংস্কৃতি সেখানে প্রতিবাদ থাকবে কিন্তু অরাজকতা নয়, মতভেদ থাকবে কিন্তু বিদ্বেষ নয়, ক্ষমতার প্রতিযোগিতা থাকবে কিন্তু রাষ্ট্রের স্থিতিশীলতাকে পণ করে নয়। কারণ শেষ পর্যন্ত কোনো রাজনৈতিক দল বা ব্যক্তির নয়, রাষ্ট্রই সর্বাধিক গুরুত্বপূর্ণ। রাষ্ট্রের স্থিতিশীলতা, গণতান্ত্রিক মর্যাদা ও জাতীয় স্বার্থ রক্ষা করা ক্ষমতাসীন এবং নতুন নতুন জন্ম নেওয়া দল বা বিরোধী উভয় পক্ষের সমান দায়িত্ব। সম্পাদকীয় পরামর্শ প্রাসঙ্গিক ও যথাযথ। সম্পাদকের সঙ্গে আমরা সহমত ব্যক্ত করি। এই বরাকের নতুন দিগন্তে মিতাদার পুরকায়স্থ নিবন্ধ একদিনের প্রস্তুতি, দীর্ঘদিনের সবুজ স্বপ্নে আলো। এই প্রসঙ্গে মিতাদার পুরকায়স্থ তার নিবন্ধ লিখেন, যখন অনুষ্ঠান সমাপ্ত হল তখন শুধু কয়েকটি চারা মাটিতে রোপিত হয়নি, রোপিত হয়েছে সচেতনতার বীজ, দায়িত্ববোধের বীজ এবং একটি সবুজ ভবিষ্যতের স্বপ্ন। রামকৃষ্ণনগর সোশ্যাল ফরেস্ট্রি রেঞ্জের পক্ষ থেকে উদ্যোগ নিতে পেরে আমি গভীর তৃপ্তি ও সার্থকতা অনুভব করছি। কারণ সেদিন ছাত্রছাত্রীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, পরিবেশের প্রতি তাদের ভালোবাসা এবং গাছকে আপন করে নেওয়ার আকাঙ্ক্ষা আমাকে নতুন করে বিশ্বাস করতে শিখিয়েছে। পৃথিবী সবুজ থাকবে যদি আগামী প্রজন্ম এই ভালোবাসাকে বাঁচিয়ে রাখে। সুন্দর গদ্য। শিলাপতি চোরের বৃত্তান্ত আমার ধারাবাহিক উপন্যাস নিয়মিত বরাকের নতুন দিগন্তে প্রকাশিত হচ্ছে। বরাকের শেষ হতে গোবিন্দচন্দ্র নারায়ণ ও ইন্দুপ্রভার জীবন ঘিরে এই উপন্যাস। এই উপন্যাসে আমি বলে থাকি মনস্তাত্ত্বিক শব্দটা ব্যবহার করে থাকি। মনস্তাত্ত্বিক এই জন্য বলা হচ্ছে, গোবিন্দচন্দ্র নারায়ণ ছিলেন শাক্ত, ইন্দুপ্রভা ছিলেন বৈষ্ণব। এই দুজনের
মতানুগতাদের, তবু তারা রাজ্য শাসন করে গেছেন সুন্দরভাবে। গোবিন্দচন্দ্র রায়ের নানা কারণে তার শত্রু সংখ্যা ছিল খুব বেশি। আজকের মেঘালয়কে পূর্বে চেরাপুঞ্জি বলা হতো। তার রাজা রানা সিং ছিল তার শত্রু, ব্রহ্মদেব ছিল তার শত্রু, ত্রিপুরা ছিল তার শত্রু, এবং রাজ্যের ভেতরে ছিল শত্রু। নানা কারণে তিনি ছিলেন বিব্রত এবং শেষের দিকে অসুস্থ হয়ে পড়েন। পরপর 3 বার তার রাজ্যপাল বদল করতে হয়েছে। প্রথমবার ছিলেন খাসপুরে, দ্বিতীয়বার দুধপাতিলে, এবং শেষে তিনি চলে আসেন বধুপুরে হরেটি করে। এই স্বল্পকালীন রাজত্বকালেও তার বহু বিচিত্র ঘটনাগুলি ছিল। তাই এই উপন্যাস প্রামাণ্য তথ্য রয়েছে, অনেক বই কেটে উপন্যাসটা লিখে যাচ্ছি। বরাকপুর থেকে জানতে হলে অবশ্যই আমার পূর্ববর্তী উপন্যাস মালিনী খান এবং শিলাবতী চরের বৃত্তান্ত আপনাদের পড়তে হবে, কারণ আমি দীর্ঘদিন থেকে তথ্য সংগ্রহ করে উপন্যাসটা লিখে যাচ্ছি। অনেক তথ্য রয়েছে, অনেক অজানা তথ্য রয়েছে। কিভাবে ইন্দুপ্রভা স্বপ্নদোষ্ট হয়ে, রণচন্দ্র দেবীর স্বপ্নদোষ্ট হয়ে হাইলাকান্দির আদিকালী বাড়ি পুনর্নির্মাণ করেছিলেন। তিনি ছিলেন বৈষ্ণব, কিন্তু তিনি স্বপ্নদোষ্ট হয়েছিলেন রণচন্দ্র দেবীর। কিভাবে তিনি রাজ্যের যখন প্রজারা পালিয়ে যাচ্ছে ভয়ে, বসন্তের মহামারীতে যখন ছেয়ে যাচ্ছে আস্থা রাজ্য, কলেরা যখন মারা পড়ছে গ্রামবাসী, যখন ম্যালেরিয়ার প্রাদুর্ভাবে বিব্রত সবাই, বন্যার কবলে যখন রাজ্যবাসী, সেই সময় রাজমাতা ইন্দুপ্রভা কিভাবে দক্ষ হাতে রক্ষা করেছিলেন রাজ্যকে। নানান কথা, নানান গল্প কথা, প্রতি পর্বে গল্প কথা রয়েছে, কিংবদন্তি রয়েছে, মিথ রয়েছে, অবিশ্বাস, প্রেম, ভালোবাসা, প্রতিহিংসা, হিংসা, শাশ্বত প্রেম, সব নিয়ে এক রোমাঞ্চকর উপন্যাস শিলাবতী চরের বৃত্তান্ত। অনেকেই উপন্যাসটি 2 গোলাটের ভেতর, অর্থাৎ বইটি কিনতে চাইছেন। আমরা যথাসময়ে পাঠকের কাছে তুলে দেব। সম্ভবত আমরা পুজোর আগেই বইটা প্রকাশ করতে যাব। এই মর্মে আমাদের প্রকাশক বরাকের নতুন দিগন্ত প্রকাশনী আমাদের সংকেত দিয়েছেন, পুজোর সময় তিনি বইটা প্রকাশ করবেন। তাহলে পড়ে নিচ্ছি আগামী লেখাটি। এই উপন্যাসটি আপনারা পড়বেন এবং প্রকাশিত হচ্ছে বরাকের নতুন দিগন্তে। আপনারা সেখান থেকে টুকরো টুকরো অংশ পড়তে পারেন, কিন্তু সম্পূর্ণ উপন্যাসটি না পড়লে তার স্বাদ এবং তার ঘটনাগুলি আপনি জানতে পারবেন না। তাই আপনার অনুরোধ করব, আগামী যখন বই বেরিয়ে তখন সংগ্রহ করে নেবেন, বা অগ্রিম আমাদের বলে নিতে পারেন, আমরা তালিকাভুক্ত করে নেব। পশ্চিম মেদিনীপুর থেকে বরাকের নতুন দিগন্তে লিখেছেন তারশঙ্কর দেব। তার কবিতা ফলগুর জলের দুহাই নয়, ভালোবাসার অভিব্যক্তি তার সমস্ত কবিতার জুড়ে। তার শেষ অংশে কবি এইভাবে ব্যক্ত করলেন, তাই বলছি যদি হাত ধরো তবে বিশ্বাসের মতো ধরো, যদি চোখকে রাখো কাউকে তবে আকাশের মতো রাখো, দুহাই দিয়ে প্রেমের ফলগু স্বচ্ছতা নষ্ট করে না। একবার গোলা হয়ে গেলে সব নদী আর সমুদ্রে পৌঁছতে পারে না। অনন্ত ভালোবাসার কথা বলেন খুব সুন্দর উপমার সাহায্যে। ভালো একটি প্রেমের কবিতা হয়ে উঠল। তারশঙ্কর দেব সবসময় প্রেমের কবিতায় লিখেন। তার কবিতার মাঝে একটা আবেগ থাকে, ভালোবাসার উচ্চারণ থাকে, ভালোবাসার কথা থাকে। এই কবিতা অন্য কবিতার মতোই। রমজান আলী সাহেব তথ্য নিয়ে একটি গবেষণার আলোকে ভাষা সংস্কৃতি নিয়ে ও গণসংগ্রাম সম্ভব একটি বিশ্লেষণী নিবন্ধ লিখেছেন। সমৃদ্ধ রচনা রমজান আলী সাহেবের। আপনারা পাঠকরা পড়ে নিতে পারেন, অনেক তথ্য রয়েছে এই নিবন্ধে। কবি অশোক কুমার ঠাকুর জীবন ক্যাকটাস কবিতায়
হতাশার ছবি আঁকলেন না। আমরা আশাবাদী, তবুও তার কাব্য ভাষার শেষ পংক্তিতে এইরকম তিনি ব্যক্ত করছেন, 4 দশকের একই পণ্ডশ্রম, মরীচিকা পথ সকলেই ভ্রম, জীবন শুধুই মরু ক্যাকটাস, প্রাপ্তি প্রাপ্তি শুধু মুথা দাস। কবিতা জুড়ে অভিমান ছড়িয়ে আছে, তবুও কবিতা আমাদের মনে কবির সাথে অভিমানের বিষণ্ণতায় আঁকড়ে ধরে। সাধক লেখক আত্মভুলানন্দ স্বামী তার লেখায় আমাদের যাপিত জীবন চলার পরামর্শ দিয়ে থাকেন। এই লেখা সেই রকম সর্বশক্তিমান, প্রবন্ধটি সর্বশক্তিমান, তেমনি একটি অতি মূল্যবান নিবন্ধ। সত্য ও মিথ্যার প্রসঙ্গ টেনে আমাদের জীবনে মূল কি তার ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন। পাঠক পড়ে অবশ্যই উপকৃত হবেন। সমৃদ্ধ রচনা। হিজুর রহমান লস্কর প্রকৃতির কান্না পরিবেশ নিয়ে সুন্দর গদ্য রচনা লিখেছেন, ভালো হয়েছে। জোচেলের গদ্য রচনায় তিনি গল্প লেখেন, তাই এই প্রবন্ধে তার গদ্যের ছাপ পাওয়া যায়। তিনি ভালো। নিবন্ধটি কবি কৃষ্ণকুসুম পাল আগরতলা থেকে লিখেছেন। তার কবিতার শিরোনাম ভালোবাসার প্রতীকে প্রতীক করে, ভালোবাসা উপলব্ধি আমাদের ব্যথিত করে তিনি শেষ পর্বে লিখলেন, 1000 বছর পর যদি সে বুঝে আমি ছাড়া কেউ নেই তার, তখন দুজন মিলে এসে খেলে ভাঙা নৌকোয় কর্ম নদী পারাপার। কবিতা জুড়ে ভালোবাসার অভিমান, তো শেষ লাইনে এক আশার বিপ্লব পংক্তি কবিতাকে উজ্জ্বল করেছে। কবি বিষ্ণুদেব বাড়ই বরিশাল থেকে লিখেছেন। সমস্ত কবিতার পংক্তিতে পংক্তিতে অত্যাধুনিক ভূগোলী সভ্যতার প্রতি তার রাগ কৌতুক ছড়িয়ে আছে। তার শেষ সবাইকে লিখলেন, মানুষ জন্মে মেশিনে, আর মেশিনের দখল হয়ে আছে পুরোটা বুক। দক্ষ বিদক্ষ সুদক্ষ যন্ত্রী দেখি, হৃদয়বান মানুষ দেখি না। আধুনিক প্রযুক্তি মানুষকে হৃদয়হীন স্বার্থপর করেছে। মানুষ এখন পণ্য, হৃদয়হীন। এটাই কবির কবিতা স্পষ্ট হয়ে আছে। তার কাব্য ভাষার কবিতার মূল ভাবার্থ সুন্দরভাবে উপস্থিত করেছেন। তার কাব্য ভাষার কবিতাকে তিনি নতুনভাবে উপস্থাপিত করেছেন, অর্থাৎ হৃদয়হীন মানুষ হয়ে যাচ্ছে, সেটাই বোঝাতে চেয়েছেন। আজ এখানে শেষ করছি। কবিতা উৎসবের দ্বিতীয় অনুষ্ঠান শুনুন, দেখুন, আমাদের পাশে থাকুন। নমস্কার।